সুপ্রিম কোর্টের রায় আসার পর সারা ভারতবর্ষের সকলেই লিটল বিট কনফিউজড যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে একজন গৃহবধূ বা হোম মেকারের সারা মাসের যে তার পরিবারে তার বাড়িতে খাটনি তার ভ্যালু হওয়া উচিত এবং সেটা মান্থলি 30,000 টাকা। এবার এই যে সুপ্রিম কোর্টের রায়, এর ফলে কিছু ক্ষেত্রে কিছু নির্দিষ্ট জায়গায় মান্থলি 30,000 টাকা প্যারামিটারের উপর বেস করে অবশ্যই সিদ্ধান্ত হবে এবং যখন ক্ষতিপূরণ বা অন্য কিছু দেওয়ার ব্যাপার আসবে সেগুলো দেওয়া হবে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? মান্থলি 30,000 টাকা কি ভারত সরকার প্রত্যেক গৃহবধূকে দেবে, নাকি প্রত্যেক গৃহ বা পরিবার থেকে একটা ইনকাম থেকে 30,000 টাকা আলাদা করে গৃহবধূকে দিতে হবে? নিয়মটা কি? দেখুন, এই নিয়মে পৌঁছাতে গেলে আগে আমাদের একবার ইতিহাসটা বুঝে নিতে হবে যে সুপ্রিম কোর্ট কেন এটা বলল। 2001 সাল, আজ থেকে 25 বছর আগের ঘটনা। 2001 সালে পাঞ্জাবে রোড অ্যাক্সিডেন্টে একজন গৃহবধূ মারা যান। তার স্বামী এবং তার সন্তানেরা তখন কেস ফাইল করে যে আমাদের পরিবারের ক্ষতিপূরণ দরকার। মোটর ট্রাইব্যুনাল 2,42,000 টাকা ক্ষতিপূরণ নিজেদের মতো করে ক্যালকুলেট করে এবং এই ক্ষতিপূরণটা দিতে চায়। কিন্তু ওই পরিবার তখন কোর্টে যায় যে আমরা ট্রাইব্যুনালের যে ক্ষতিপূরণের অঙ্ক সেটাকে পর্যাপ্ত মনে করছি না। অবাক করে দেওয়া কাণ্ড, ট্রাইব্যুনাল প্রায় 3 গুণ 6 লাখ সামথিং ক্ষতিপূরণ বরাদ্দ করে। সরি, ট্রাইব্যুনাল নয়, কোর্ট। এবং এই পরিবার এই কেসটাকে নিয়ে যখন সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট কত টাকা ক্ষতিপূরণ বরাদ্দ করে জানেন? 62 লক্ষ টাকা। এখানেই সুপ্রিম কোর্ট এই কেসটাকে যখন হ্যান্ডেল করছিল তখন একটা পর্যবেক্ষণ করে যে আমাদের দেশে একটা বেসিক আইনেই গলত রয়েছে। অ্যাকচুয়ালি গলত বলবো না, আমরা কেউ কোনোদিন ভেবে দেখেইনি এর আগে যে একজন গৃহবধূ তার যদি কোনোভাবে মৃত্যু হয়, কোনো দুর্ঘটনা ঘটে, ভগবান না করুক না ঘটুক কোনো বাড়িতে, তাও বাই চান্স, তখন তার ক্ষতিপূরণের অ্যামাউন্টটা কি করে ঠিক করা হবে? এবার 1988 সালের যেটা মোটর ভেহিকেল আইন, অনেক পুরনো আইন, তারা তো সেই আইন অনুযায়ী ওই 2,42,000 টাকা ক্ষতিপূরণ সেট করেছিল। তখন দেখুন, আমাদের দেশে না একটা প্যারামিটার আছে এই ধরনের অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যখন ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। প্যারামিটারটা কি? প্যারামিটারটা হচ্ছে কোনো একজন মানুষ যিনি সেই সময় অ্যাক্সিডেন্টে মারা গেলেন বা হয়তো এমন ভাবে আহত হলেন, পঙ্গু হয়ে গেলেন, যার কাজ করার ক্ষমতা রইল না, তার সেই সময়কার উপার্জন কত ইন্টু তিনি, মানে তার বয়স কত আর কতদিন মোটামুটি সেই উপার্জনটাকে চালিয়ে নিয়ে যেতে পারতেন তার পরিবারকে সাপোর্ট করার জন্য, এবং ইন্টু তার এই যে উপার্জন সেটা উইথ টাইম কতটা বাড়তে পারত। এবার আপনি দুটো কেস ধরুন, কেস এ আর কেস বি। কেস এর ক্ষেত্রে একজন মহিলা যার হয়তো 35 বছর বয়স, কিন্তু তিনি একজন চাকরিরতা মহিলা, তিনি মাস গেলে হয়তো 40,000 টাকা মাইনে পান। তাহলে এই ফর্মুলা সাজানোর সময় তার মাইনে 40,000 ধরা হবে, ইন্টু তার বয়স 35, তাহলে হয়তো ধরা হবে সে 60 বছর অবধি কাজ করতে পারতো, মানে আরো 25 বছর সে উপার্জন করে তার ফ্যামিলির বাকি মানুষদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দিতে পারতো, ইন্টু তার মোটামুটি কিরকম ইনক্রিমেন্ট হয়ে তার উপার্জন কতটা বাড়তে পারতো। এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাওয়া সম্ভব, ফর্মুলাটা ঠিকঠাক ভাবে বসবে অঙ্কতে। কিন্তু যখন কেস বি তে এই 35 বছরই বয়স একজন গৃহবধূ, তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনি হয়তো আর আমাদের মধ্যে নেই, যখন তার পরিবার ক্ষতিপূরণের জন্য যাচ্ছে, তার 35 বছর বয়স, হয়তো মনে করা হচ্ছে 60 বছর অবধি তিনি অ্যাক্টিভলি কাজকর্ম করতে পারতেন, কিন্তু তার যে আর্নিং, তার যে হোম মেকার হিসেবে অবদান, সেটার ভ্যালুয়েশন কত? ইমোশনের দিক থেকে তো আমরা অনেক কিছু বলি যে সত্যি তিনি কত বড় অবদান রাখছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু ভ্যালু কত? যদি ভ্যালুটাই না পাওয়া যায় তাহলে ক্ষতিপূরণের অ্যামাউন্টটা ক্যালকুলেট করা হবে কিভাবে? এতদিন কি করে করা হতো? এতদিন অ্যাকচুয়ালি বিভিন্ন কোর্ট বিভিন্ন কেস টু কেস বিভিন্ন রকম রায় দিয়েছে। কখনো আমরা দেখেছি 3,000 টাকা মান্থলি তার কাজের
যে ভ্যালু সেটাকে ধরা হয়েছে, কোথাও 7,500 টাকা ধরা হয়েছে, কোথাও 6,000 টাকা ধরা হয়েছে, কিন্তু এর কোনো স্ট্যান্ডার্ড রুল ছিল না। এবার সুপ্রিম কোর্ট যখন এই 2001-এর পাঞ্জাবের কেসটা নিয়ে একের পর এক রায় চলছে, শুনানি চলছে, ডিসিশন মেকিং চলছে, তখন সুপ্রিম কোর্ট গোটা দেশের জন্য ফিউচারের এই সমস্ত প্রবলেম সলভ করার জন্য একটা রায় দেয় যে আমাদের মতে 30,000 টাকা মান্থলি একজন হোম মেকারের তার যে কাজ সেই কাজের ভ্যালুয়েশন হওয়া উচিত। সুপ্রিম কোর্টের এখানে 3টে মেন অবজারভেশন রয়েছে, যেটা হচ্ছে একজন হোম মেকার তিনি মূলত একটা বাড়ির, একটা ফ্যামিলির ম্যানেজমেন্ট এবং সিইও হিসেবে কাজ করে। তার জন্যই বাচ্চাদের স্কুলের শিডিউল ঠিক থাকে, তার জন্যই বাড়ির সমস্ত মেম্বার, বিশেষ করে সিনিয়র সিটিজেনদের মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট ঠিক থাকে, বাড়ির কোথায় কি থাকবে, লজিস্টিক চেন, কোন ইনভিটেশনে কি গিফট দেওয়া হবে, কোন জিনিসটা ফুরিয়ে গেছে যেটা নিয়ে আসতে হবে, আজকে কি রান্না হবে মেনুতে, ওই লোকটা এটা খায় না তার জন্য কি করা হবে, এই প্রত্যেকটা জিনিস তার মাথাতে অল টাইম চলে। দেখুন, একটা বাচ্চার জন্য তার মা যখন রান্না করছে সেটা কিন্তু আনপেড, এবং দেশের জিডিপির মধ্যেও এই কাজটার কোনো ক্যালকুলেশন হচ্ছে না, কিন্তু এই বাচ্চাটির জন্যই যদি সেই বাড়িতে একজন পেড কুক থাকে যিনি রান্না করেন, সে যদি রান্না করত তাহলে সে একটা মাইনে পেত এবং দেশের জিডিপিতে এই টাকাটা অ্যাড হতো। 2009 সালের টাইম ইউজ নিয়ে একটা সার্ভে হয়েছিল, সেই সার্ভে অনুযায়ী দেখা যাচ্ছে যে ভারতবর্ষে এই যে ডোমেস্টিক ওয়ার্ক, হোম মেকার, গৃহবধূ, তাদের যে সারা দিনের কাজ মোটামুটি মনে করা হচ্ছে দিনে 7 ঘন্টা তারা ফ্যামিলিতে এফোর্ট দেন, সেক্ষেত্রে পুরুষরা দেন দিনে মাত্র 3 ঘন্টা। অবশ্যই সব ফ্যামিলিতে এই সংখ্যাটা সমান নয়, মিলবে না, কোনো ফ্যামিলিতে উল্টোটাও হতে পারে, কিন্তু আমরা গোটা ভারতবর্ষের সমাজের চিত্র আলোচনা করছি। এবং যদি প্রত্যেক পরিবারের হোম মেকারদের যে কাজ সেটাকে ভ্যালুয়েশন করা যেত, তাহলে দেশের জিডিপিতে 15 থেকে 17% অবদান থাকতো কেবলমাত্র এই সেক্টর থেকে, যেটা কোনো ক্যালকুলেশনে আসে না, ডকুমেন্টেড হয় না, জিডিপিতে কাউন্ট হয় না। এবার সুপ্রিম কোর্ট এটাও বলছে যে সেকেন্ড, একটা ফ্যামিলির ম্যানেজমেন্ট এবং সিইও ছাড়াও তার সেকেন্ড যেটা বড় রোল থাকে সেটা হচ্ছে ফার্স্ট টিচার। আমরা বেশিরভাগই যে ভারতীয় গ্রামীণ সমাজ ব্যবস্থায় বড় হয়েছি তাতে করে কিন্তু আমাদের মায়েরাই আমাদের প্রথম টিচার ছিলেন। ভাষা শেখানো, বেসিক পড়াশোনা শেখানো, ডিসিপ্লিন শেখানো, হ্যাবিট শেখানো, সংস্কার শেখানো, বিহেভিয়ারিয়াল প্যাটার্ন শেখানো, এই সব কিছু কিন্তু যিনি বাড়িতে গৃহবধূ হিসেবে গোটা পরিবারটা ম্যানেজ করছেন তার থেকেই বাচ্চারা শেখে। এবং এই যে বাচ্চাদের শেখা, বাচ্চাদের এই শেখাগুলোই কিন্তু ভবিষ্যতের ভারতবর্ষের হিউম্যান রিসোর্স তৈরি করছে। নাম্বার থ্রি যে জায়গাটাকে পয়েন্ট আউট করা হয়েছে সেইটা হচ্ছে পরিবারের যিনি আর্নিং স্পাউস, তার কেরিয়ারের সাপোর্ট সিস্টেম যিনি বাড়িতে রয়েছেন ডোমেস্টিক কাজ সামলানোর জন্য। বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের আর্নিং মেম্বার একজন পুরুষ হন। বেশিরভাগ ক্ষেত্রে সে যে অফিসে এক্সট্রা টাইম করছে, বাড়িতে তার কাজের দায়িত্ব বাজার দোকান থেকে শুরু করে রান্না পর্যন্ত তার ওয়াইফ সামলান। বেশিরভাগ ক্ষেত্রে সেই পুরুষটি তিনি অফিস যাচ্ছেন, তিনি যাতে ঠিকমতো টিফিনটা পান, তার জামা কাপড় গুছানো থেকে শুরু করে সব কিছু হাতে হাতে ভারতীয় সমাজ ব্যবস্থায় তার স্ত্রী বা যখন তার বিয়ে হয়নি তার মা তাকে গুছিয়ে দিচ্ছে। কার্যত বাড়ি থেকে সে যদি ওই সাপোর্টটা না পেত, সে কিন্তু অফিসে অতটা ডেডিকেশন দিতে পারতো না, অতটা এক্সট্রা টাইম দিতে পারতো না। কাজেই এই আর্নিং স্পাউসের কেরিয়ার বেটারমেন্টও কিন্তু হচ্ছে কার্যত বাড়িতে একজন বসে আছেন বলে, তিনি বাড়িতে সবটা ঠিকভাবে ম্যানেজ করছেন বলে। উল্টোটাও হতে পারে। আধুনিক সমাজ ব্যবস্থায় নতুন ভারতে বহু ক্ষেত্রেই সেটা হচ্ছে যে হয়তো পরিবারের যিনি মহিলা তিনিই চাকরি করেন, তিনিই ব্যবসা করেন, তিনি
বাড়িতে না থেকে বাইরে বেশিরভাগ কাজটা সামলান, কিন্তু তারও সাপোর্ট সিস্টেম হিসেবে বাড়িতে হয়তো তার স্বামী রয়েছেন যিনি মূলত সংসারটাকে সামলে রেখেছেন। সুপ্রিম কোর্ট এই তিনটে জায়গা পর্যবেক্ষণ করে এই রায় দিয়েছে। আচ্ছা, এখানে যেটা মিসকনসেপশন আসছে, কেউ ভাববেন না যে 30,000 টাকাই বলা হয়েছে যে ভ্যালুয়েশন, এর ওপরে নয়, বলা হয়েছে অন্তত 30,000 টাকা। তার মানে এবার থেকে এই ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল কেস হলে যদি তিনি গৃহবধূ হন, তাহলে ওই ফর্মুলায় স্যালারির ওখানে অন্তত 30,000 টাকা মান্থলি বসবে। সেটা কেস টু কেস, বেশি হতে পারে, কম হবে না। সেকেন্ড, যদি কোনো মহিলা, তিনি হয়তো ওয়ার্কিংও এবং তিনি তার সংসারও সামলাচ্ছেন, চাকরিও করছেন, সংসারও সামলাচ্ছেন, এক্ষেত্রে এই যে 30,000 টাকা, এটা তার স্যালারির সঙ্গে অ্যাড অন হবে। অর্থাৎ তিনি হয়তো মাইনে পান 40,000 টাকা এবং তিনি বাড়িটাও একা হাতে পুরোটা সামলান। তাই 40,000 এবং 30,000 তার অবর্তমানে মান্থলি 70,000 টাকার হিসেব ধরা হবে তার পরিবারের ফাইন্যান্সিয়াল লস হিসেবে। হ্যাঁ, কোনো ক্ষতিপূরণ দিয়ে একজন মানুষ যিনি চলে গেলেন তার ক্ষতি কোনোভাবেই পূরণ করা যায় না। কিন্তু কোর্ট যেটা চেষ্টা করছে, যে তিনি যে আর্নিংটা করছিলেন বা তিনি যে এফোর্টটা দিচ্ছিলেন সংসার ম্যানেজমেন্টে, তার জন্য তো একটা তার অবর্তমানে তার পরিবারকে অনেকটা খরচ করতে হবে, কিংবা তার আর্নিংটা বন্ধ হয়ে গেলে তার আর্নিংই হয়তো তার ছেলে মেয়েদের পড়াশোনা চলছিল, তার মা বাবা বা শ্বশুর শাশুড়ির হয়তো ট্রিটমেন্ট চলছিল, সেটা তো বন্ধ হয়ে যাবে। সেইখানে যদি কিছু ফাইন্যান্সিয়াল যে ক্ষতিপূরণটা এলো, সেটা দিয়ে যাতে পরিবারটাকে খানিক হেল্প করা যায়, মানুষকে তো ফিরিয়ে দেওয়া যাবে না। 3, এই যে রায়টা এলো, এর উপর ভিত্তি করে মনে করা হচ্ছে এরপর যত ডিভোর্স কেস আসবে, যত সেটেলমেন্ট কেস আসবে, যত মেনটেনেন্স কেস আসবে, মানে যেটা পাতি বাংলায় বলে খোরপোশ দেওয়া, এই সমস্ত কেসের হিসেব এই যে 30,000 টাকার বেঞ্চমার্ক, এটার উপর ভিত্তি করে হবে। হ্যাঁ, এটা ভাববেন না যে আপনার বাড়িতে হয়তো টোটাল পরিবারের ইনকাম 1 লক্ষ টাকা, 30,000 টাকা এবার আপনার অ্যাকাউন্টে বাড়ির লোক দিতে বাধ্য। হ্যাঁ, পরিবারের মধ্যে ওরকম চুলচেরা 30,000 টাকার হিসেব করে নিয়ে হয়তো আমরা ভালো থাকতে পারি না, কিন্তু এটা অ্যাকচুয়ালি, এই রায়টা আইনগতভাবে যতটা না আজকের ভারতবর্ষে জরুরি, তার থেকে অনেক বেশি ঐতিহাসিক। এই জন্য কারণ সমাজের থট প্রসেস, সমাজের চিন্তা ভাবনা পরিবর্তনে এই রায়ের ডিরেক্ট এবং ইনডিরেক্ট প্রভাব থাকবেই থাকবে। আজকে আপনারা যারা কলকাতায় আছেন বা যারা মফস্বলে থাকেন বা গ্রামের দিকেও হয়তো যারা ভাগ্যবান, যারা হয়তো সেরকম ফ্যামিলিতে বিলং করেন যেখানে নারী পুরুষ ভেদাভেদ করা হয় না, খুব ভালো ব্যাপার। কিন্তু আমরা যে ভারতবর্ষে থাকি, সেই ভারতবর্ষে এখনো বেশিরভাগ জায়গায়, বেশিরভাগ পরিবারে আপনি এটা শুনতে পাবেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনার সময়, যে সারাদিন তো বাড়িতে বসে থাকো, কি আর বুঝবে, কিংবা বাইরে যে রোদে পুড়ে সারাদিন ট্রেনে বাসে এত কষ্ট করে উপার্জন করে আনতে হচ্ছে, ইনকাম তো করতে হয় না, কি আর বুঝবে, কিংবা আরে এসব আমরা আলোচনা করে নেবো, তোমরা ঘরে যাও তো, মেয়েরা মেয়েদের মতো থাকো। কখনো নিজের পরিবারে, এক্সটেন্ডেড ফ্যামিলিতে, সমাজে, পাড়ায়, আত্মীয় স্বজনের বাড়িতে শুনেছেন এরকম কোনো কথা? আমার ধারণা কোনো না কোনো সময় শুনেছেন। আর এই কথাগুলো আসে কেন? এই কথাগুলো আসে কারণ আমাদের সমাজ আমাদের মনের মধ্যে একটা জিনিসকে গেঁথে দিয়েছে, যে যে মানুষগুলো বাড়িতে থেকে সারাদিন গোটা বাড়িটা ম্যানেজ করে, অ্যাকচুয়ালি তারা খুব আনইম্পর্টেন্ট কাজ করে, তাদের কাজের অ্যাজ সাচ খুব একটা ভ্যালু নেই। সুপ্রিম কোর্টের রায় এই চিন্তা, এই চেতনা, এই থট প্রসেসকে আঘাত করছে। সুপ্রিম কোর্টের রায় নতুন করে গোটা ভারতবাসীকে এটা ভাবতে শেখাচ্ছে, ভাবতে উদ্বুদ্ধ করছে যে বাড়িতে যারা সারাদিন সবকিছু ম্যানেজ করছে, তাদের কাজের ভ্যালুয়েশন কমপক্ষে 30,000 টাকা। তারা বাড়িতে বসে খুব একটা আরাম আয়েশ করে খুব আনইম্পর্টেন্ট কাজ করছে এমনটা নয়। আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যদি আপনিও এটা ফিল করেন, যদি আপনিও যখন আজকে আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, কিছু একটা করছেন জীবনে, বিশেষ করে পুরুষদের বলছি, যদি আপনার মনে হয় যে হ্যাঁ, আপনার ছোট থেকে বড় হয়ে ওঠা, আপনার স্কুল জীবন, আপনার কলেজ জীবন বা আপনার চাকরি জীবনেরও হয়তো প্রথম দিকে বা এখনো
আপনার মায়ের অনেকটা অবদান ছিল, তিনি হয়তো গৃহবধূ কিংবা তিনি ছোট কোনো চাকরি বা ব্যবসা যেটাই উনি করতেন সেটা সামলেও এত কিছু দায়িত্ব নিয়ে পালন করেছেন বলে আজকে আপনি এখানে আসতে পেরেছেন। আপনার যদি মনে হয় যে আপনি আপনার কেরিয়ারে যেখানে রয়েছেন সেটা সম্ভবই হতো না আপনার স্ত্রী যদি ফ্যামিলির দিকটায় এতটা সাপোর্ট না দিয়ে যেত, তাহলে এই ভিডিওটা আপনার ফেসবুক প্রোফাইলে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, আরাত্তাইতে, ও টেলিগ্রাম তো বন্ধ আছে আবার ভারতবর্ষে কিছুদিনের জন্য, সব জায়গায় শেয়ার করবেন কেবলমাত্র আমাদের এই সমাজের সোশ্যাল সাইকোলজিটা চেঞ্জ করার জন্য, যাতে করে আমরা একটা ম্যাচিওরড সমাজ হতে পারি, একটা আধুনিক সমাজ হতে পারি। ভালো থাকবেন।